আসবো ফিরে আবারও। বোনাস পর্ব। সুরভি আক্তার। প্রকলমিত হয় মেঘা। রৌদ্রকে আকস্মিক এভাবে দেখে ছটকা খায়। ছ্যাদ করে ওঠে বক্ষায় স্থল। অগ্নিমূর্তি ধারণ করেছে রৌদ্র। চোয়াল বিভৎস নিরেট। এক হাতে মেঘার বাম হাত পেছনে কোমরের সাথে মুচড়ে ধরে অন্য হাতে মেঘার কোমর আঁকড়ে ধরেছে রৌদ্র। মেয়েটাকে লেপ্টে দিয়েছে, মিশিয়ে ফেলেছে নিজের সাথে। মেয়েটাকে লেপ্টে মিশিয়ে দিয়েছে নিজের সাথে। আশেপাশে অবলোকন প্রয়োজন বোধ করল না সে। সবাই ড্যাব ড্যাব করে চাহনিতে দুজনের দিকে তাকিয়ে আছে। তৌসিফ কবির পরিস্থিতি বুঝে গলা ছেড়ে সরে গেলেন জায়গা ত্যাগ করে। তোফায়েল কবির ভাগ্যে সেখানে নেই। রুবিনা কবির অস্পষ্টে বললেন আশপাশ তাকিয়ে, কি হচ্ছে এটা রৌদ্র? রৌদ্র শুনেও শুনল না। মাথা ঝুঁকিয়ে দৃষ্টি গেড়ে রইল মেঘার দিকে। আগ্নেয়গিরির ন্যায় প্রচলিত দৃষ্টি তার। মেঘা ইঞ্চি পরিমাণ নড়তে পারছে না পিষ্ট হয়ে। ছটফট করতে পারল না সে। ফনাবিহীন ফোঁস করে উঠল শুধু। রৌদ্র ওর দিকে তাকিয়েই এক মুহূর্ত পর সবাইকে অধিক তাজ্জব বানিয়ে হুঙ্কার ছুড়ল, গান থামালে কেন? বাজাও। স্তম্ভিত হলো সকলে। অবিশ্বাসে বিহত নয়নে চাইল একাধিক দৃষ্টি। আদ্র ওষ্ঠ পিষে নেমে আসলো স্টেজ হতে। প্ল্যান মোতাবেক গার্ডেনের উজ্জ্বল কিছু লাইট নিমিষেই নিভে গেল দপ করে। ঝিরিঝিরি একটা ঝাড়বাতিতে ঝাড়বাতির ন্যায় রং বেরঙের ফেরি লাইট জ্বলে উঠল সব আলো নিভাতেই। উজ্জ্বল থেকে রঙিন আলো চারপাশে হলো। অস্পষ্টে হয়ে এলো পুরো গার্ডেন। রৌদ্র যেভাবে শক্ত হয়ে মেঘার কোমরে জড়িয়ে নিয়েছিল, সেই অবস্থায় পরিবর্তন আনলো একটু। হাত আগলা করে আলতো করে কোমর পেঁচিয়ে নিল ডান হাতে। তীর তীর করে কেঁপে ওঠে মেঘা। এবার নড়ে চড়ে উঠল, ছটফট করলো দৃষ্টিতে দৃষ্টি রেখেই। কি আজব, চোখ সরাতে পারছে না কেন? রৌদ্রের রাগের তোপে রক্তবর্ণ ধারণ করা মাদকীয় দৃষ্টি থেকে শত কষ্টতেও চোখ সরিয়ে নিতে পারল না মেঘা। রৌদ্র এক হাতে ওর কোমর পেঁচিয়ে খানিকটা উঁচু করলো ওকে। শূন্যে ভাসিয়ে পর মুহূর্তে মেঘাকে দাঁড় করালো নিজের দু হাতের পিঠের ওপর। এর মধ্যে ধীরে ধীরে ধ্বনিতে বেজে উঠল নতুন একটি সুর। রাত বাঞ্জা সিহায় খালনি কাঞ্জার সিহায়। আমি গানটা পারিনি, তাই গেয়ে শোনাতে পারলাম না, সরি। নিজ দায়িত্বে শুনে নেবেন গানটি। গান বাজাতেই পরিস্থিতি থমকে গেল আরো বেশি। মেঘা শিউরে উঠল, পেছাতে চাইল, পারল না। রৌদ্র আবারও ওকে টেনে ধরে নিয়ে খুব কাছাকাছি এনে বুকের সাথে মিশিয়ে দাঁড় করালো। তীব্র অধিকার বোধে আবারও কোমর জড়িয়ে নিল শক্ত করে। মেঘা এবার আর তাকিয়ে থাকতে পারল না। ছটফটে হৃদয়ে আলোড়নে এক ঝটকায় নামিয়ে নিল দৃষ্টিযুগল। অমনি ওষ্ঠপুটে দাঁত বসিয়ে ফিচে খাসল রৌদ্র। মেঘার নির্বিকারত্ব দেখে রৌদ্র নিজেই ওর বাম হাতটা তুলে রাখলো নিজের কাঁধের নিকট। অতঃপর নিজের বাম হাতের ব্যান্ডেজ সমেত মেঘার ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল চেপে ধরল। গান চলছে কেঁপে কেঁপে মৃদু সাউন্ডে। জালনা তেরি সেং জালনা দেরে। রোজো মেঘা সমেত পা ঘুরিয়ে মৃদুমন্দ মুভমেন্ট করতেই এবার আর স্থির থাকতে পারল না মেঘা। ঢোক গিলল প্রথমে জোরালো হৃদস্পন্দনের বিপরীতে শরীরের কম্পন রুখে নিল খুব কষ্টতে। দাঁত চেপে রাগ প্রকাশ করলো। রৌদ্রের কাঁধ খামছে। ছাড়ুন, অসভ্য লোক, সবাই দেখছে। তার মধ্যেই টাটানো স্বরে ধমকালো রৌদ্র, দেখুক, এতক্ষণ ধরে পরপুরুষের সাথে কোমর দুলিয়ে নাচছিলি, তাতেও তো দেখছিল সবাই। ফের বেয়াদবির জন্য তোর গাল বরাবর এখনো অবধি থাপ্পড় বসেনি, এই তোর গুড লাক। কথাটুকু শেষ করেই ঠোঁটের চামড়া উল্টালো সে। আচানক চটপটে পদখাতে মিউজিকের সাথে তাল মিলিয়ে মেঘাকে ঘুরিয়েই স্পিন করে নিজের সাথে থেকে ছাড়িয়ে দূরত্ব বাড়ালো।
মেঘা মাথা চড়কে হকচকিয়ে যাওয়া মাত্রই আবারও এক ঝটকায় কবজিতে টান মেরে ওকে এনে ফেলল নিজের বুকের সাথে। ফের আগের ন্যায় কোমরে জড়িয়ে মৃদুমন্দ মিউজিকে তাল মেলাতে লাগলো নিজ থেকেই। হতবাক মেঘা আহাম্বক হতবাক তাজ্জব। এতগুলো লোকের ভিড়ে রৌদ্রের সাথে এভাবে নিজেকে আবিষ্কার করতেই বক্ষস্থল কেঁপে উঠল তার। নমনীয় হৃদরঞ্জের শুরু হলো তোড়পাড়। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে ওদের সুশৃঙ্খল যুগল নৃত্য। বাতাস বইছে একটু একটু, মেঘের হাঁটু ছড়ানো চুলগুলো উড়ছে অবাধ্যভাবে। রৌদ্রের গরম শ্বাস নিজের উপর অনুভব করছে সে। শক্তি খুইয়ে আসছে আপনা আপনি, কণ্ঠনালীতে কথা ফুটেছে না। শাড়ির ভাঁজে গড়বড় অনুভব হতেই সদ্বিত ফিরল মেঘা। কুচি নেমে গেছে নিচের দিকে, পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। হতচকিত উচ্চারণ করলো মেয়েটা, আমার আমার শাড়িতে প্রবলেম হচ্ছে, ছাড়ুন প্লিজ। হোক প্রবলেম, এতক্ষণ প্রবলেম হয়নি, এখন আমার দ্বারে এসে প্রবলেম শুরু হয়ে গেল। রৌদ্রের জিদ্দি স্বরে মিনমিন করে মেঘলা মিনমিন করলো মেঘা, সত্যি বলছি, কুচিটা খুলে যাচ্ছে, অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাব, এক্ষুনি ঠিক করতে হবে। সোচো নির্বিকার মেঘাকে রাউন্ড করে ঘুরিয়ে পেছনের দিকে ঝুঁকিয়ে দিল সে। পরক্ষণে আবারও আগলে নিল, চোখ জোড়া এখনো জ্বলন্ত। মেঘা বেশি সমস্যা অনুভব করে এবার আকুতি স্বরে বিড়বিড় করলো, রৌদ্র প্লিজ, কুচি এলোমেলো হয়ে গেছে, আমার শাড়ি খুলে যাবে, সবাই দেখছে, আই ফিল আনকমফোর্টেবল, প্লিজ ছেড়ে দিন, আমি রুমে যাব। তৎক্ষণাৎ থমকায় রৌদ্র, থমকায় বেপরোয়া হৃদস্পন্দন, জ্বলন্ত দৃষ্টি যুগল। মেঘার মিনতি ভরা দৃষ্টি জোড়ার দিকে তাকালো অদ্ভুতভাবে। শুধুই আচমকাই, কি বললি? আমি রুমে যাব, ছেড়ে দিন প্লিজ। তার আগে কি বললি? কুচি এলোমেলো হয়ে গেছে, ইডিয়েট, থাপ্পড় খাবি। আমাকে কি বলে ডাকলি? মিনমিন করে মেঘা। রৌদ্র, আবার বল। রৌদ্র। রৌদ্রের চোখ বুঝে নেয়, ঝুঁকে এসে বলে চোখ গেলে, এবার বল রৌদ্র প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলুন। মেঘা এবার বিরক্ত হলো। এতক্ষণ যাবৎ সম্মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আর পারল না। দাঁত খিঁচুনিয়ে দিয়ে রৌদ্রকে দুহাতে ঠেলায় কসরত করলো। সহসা হিসিয়ে বলল রৌদ্র, বিলিভ মি, একবার বলে দেখ, আই প্রমিস, এক মুহূর্ত অপেক্ষা করব না, তোকে আমি নিজেই নিয়ে যাব এখান থেকে। বরফের ন্যায় ঠান্ডা আর ধারালো তার স্বর। বিপরীতে তরতর করে স্বরে গর্জালো মেঘা, রাইনমুখ, ছাড়ুন আমায়, অনেকক্ষণ ধরে সহ্য করছি, অসভ্যতাম শুরু করেছেন সবার সামনে, তামাশা বন্ধ করুন, দূরে সরুন আমার থেকে। রৌদ্র চিবিয়ে বলল প্রত্যুত্তরে, ইডিয়েট, অসভ্যতা আমি করছি, আর তুই পরপুরুষের সাথে নেচে বেরিয়ে সভ্যতা দেখাচ্ছিস আমায়? ঘরে চল এবার, তোর কত নাচতে পারিস আমিও দেখব আজ। লেটস গো সানি। মেঘাকে ছাড়লো ঝরানো থেকে, চেপে ধরলো বাম হাতের কবজি। হিরিয়ে টানতে গেলে পায়ে কুচি জড়িয়ে সম্পূর্ণ কুচিটাই খুলে গেল। ধক করে উঠল মেঘা, দ্রুত অন্য হাতে মাথা চেপে ধরলো, কুচির মাথা চেপে ধরলো উদরের সাথে। বাম হাত ছোটাতে ঝটকা মারলো, ভড়কানো গলায় তেতে উঠল এবেলায়, আর ইউ ম্যাড, ছাড়ুন আমায়, সহজ কথা বোঝেন না কেন আপনি? পরিস্থিতি আচমকায় বদলে যেতেই গান থামালো এবার। আলো জ্বলে উঠল পুনরায়। হকচকিয়ে গেল সকলে। রৌদ্র পিছু ফিরে তাকাতেই মেঘার অবস্থা বুঝতে বাকি রইল না। শাড়ি কুচি এলোমেলো এতক্ষণে, পাতলা আঁচল ভেদে ফর্সা উদর আদৌ লক্ষণীয়। এতগুলো লোকের সামনে মেঘার এই এলোমেলো দশা দেখে কিরমিরিয়ে ওঠে রৌদ্র। পিছিয়ে হুট করে মেঘাকে পাজা করে তুলে নিল সে। কুচি চেপে ধরেই ভ্যাবাচাকা খেয়ে গেল মেঘা। আপনা আপনি অপর হাতে হাত উঠে যায় রৌদ্রের কাঁধে জড়িয়ে। নড়ে চড়ে আশপাশে আর চোখে নজর দিয়ে বলে, লিমিট ক্রস করে ফেলেছেন, এবার নামিয়ে দিন আমায়। শাট আপ ইডিয়েট, আর একটা কথা বললে ঠোঁট সেলাই করে দেব তোর। পা বাড়াতেই ছটফট করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে করে চেঁচালো মেঘা, ভাইয়া, এই রাইনমুকুটাকে আটকাও। উপস্থিত সকলে হতভম্ব হয়েছে। দেখা ব্যতীত জোর গলায় কিছুই বলার নেই কারোর। ঠোঁট চেপে হাসছে কিছু মুখ, নতুবা
কানাকানি করছে ফুসফুস করে। রৌদ্র গটগট পায়ে এগুলো বাড়ির দিকে। বাধা প্রদান করলো না কেউ। রুবিনা কবির হতবাক অবস্থায় ছেলের পিছনে অগ্রসর হতে গেলে সিরাত পথ রোধ করে দাঁড়ালো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? রোজ ওই মেয়েটাকে ওভাবে নিয়ে যাচ্ছে কেন? আবার ওকে মারবে? মারুক, ও নিজে মারবে আর নিজেই মলম লাগাবে। সবে তো শুরু তোমার ছেলের তেরামোপনা। তোমাকে ভাবতে হবে না ওসব নিয়ে। তুমি আমার সাথে এসো। বাড়ির ভেতরের এক মুহূর্তে ফাঁকা। এ মুহূর্তে ফাঁকা। মেঘা রোজোকে নিয়ে রোজো মেঘাকে নিয়ে সোজা সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল। নিজ ঘরের দরজায় পা দিয়ে লাথি মেরে খুলল ঠাস করে। মেঘা ছোটাছুটি করছে এতক্ষণে, তবে লাভ হলো কি? রোজো ঘরে ঢুকে ঠাস করে ওকে ছুঁড়ে বিছানার উপর ফেলল। চলবে। আসবো ফিরে আবারও। পর্ব 15-র প্রথম অংশ। সুরভি আক্তার। কোমরে চিলতে পরিমাণ ব্যথা পেয়ে মৃদু কুকিয়ে ওঠে মেঘা। এক হাতে কোমরের ডান দিকে চেপে ধরে চোখ খিচে রাখে এক মুহূর্ত খট করে দরজা লাগানোর শব্দ পেতেই তড়ি দিয়ে চোখ মেলে পরক্ষণে। রোজও দরজা লাগিয়ে দিয়েছে। শার্টের হাতা গোটাতে গোটাতে কঠোর ভঙ্গিতে মেঘার দিকে এগোলো সে। মেঘা ভাবসাবে পরিবর্তন না দেখায় ব্যথা প্রকাশ করে খ্যাটখ্যাট স্বরে ঝেড়ে ওঠে। ইউ রাইনোমুখ, পাগল হয়ে গেছেন আপনি? এভাবে ছুঁড়ে মারলেন কেন আমায়? ব্যথা পাইনি আমি? ইউ ভিডিয়েট, নাটক করবি না একদম। যেখানে ফেলেছিস সেখানে ব্যথা পাওয়ার হলে তোকে ফেলতাম না আমি। মেঘা থতমত খায়, বিছানার দিকে তাকায়। কোমল তুলতুলে নরম গদি। মেঘার ছিপছিপে শরীরের ভারে দেবে গেছে তুলোর ন্যায়। মেঘা ব্যথা পায়নি একটুও, বরং বরের সাথে সাথে বাউন্স করেছে তুলোর মতো মোলায়েম বিছানায়। সাদা ধবধবে একখানা বেডশিট। মেঘা মুহূর্তেই পর দৃষ্টি সরিয়ে রাগ বজায় রেখে বলল, আমাকে এখানে এনেছেন কেন আপনি? কোন সাহসে? বেশরম অসভ্য লোক, লাজ লজ্জা নেই একটুও। এতগুলো লোকের সামনে কোন স্পর্ধায় অসভ্যের মতো আমাকে ছুঁয়েছেন আপনি? রৌদ্র তেড়ে যায়, আঙুল তুলে শাসিয়ে বলে, তোকে ছোঁয়ার জন্য স্পর্ধা নয়, অধিকারের প্রয়োজন, যেটা আমার দিব্যি আছে। এভারমোর হিম্মত নিয়ে চলে রুদ্রিক কবির রৌদ্র। অধিকারের পাশাপাশি হিম্মত দেখিয়ে তোকে ছুঁয়েছি আমি। মেঘাও রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ল বিপরীতে, আমাকে ছোঁয়ার কিসের অধিকার আপনার? অধিকার ফুলিয়ে দেখাবো কিসের অধিকার? কি দেখাই? মেঘা মুখ বিকৃত করে নেয়, চোখ সরিয়ে দ্রুত নামে বিছানা থেকে। অমনি ভাঁজ খুলে মেঝেতে লুটিয়ে পড়ে শাড়ির আঁচল সহ এলোমেলো সব কুচিয়ে। চমকায় একবিংশ হৃদয়। নিজের বেগতিক অবস্থা দেখে মুখ ফাঁক করে দ্রুত তাকায় রৌদ্রের দিকে। সহসা ওষ্ঠ পিষে ফিচেক হাসল রৌদ্র। অষ্টফুট দাঁত চেপে ঘাড় ডোলে হাসি ঠেলে মুখ ফিরিয়ে নেয় ডান দিকে। তড়িঘড়ি করে কুচিগুলো দুহাতে উদরের সাথে চেপে ধরল মেঘা। কোনো রকমে কাপড় সামলে চটপট করে এগোলো দরজার দিকে। উপরের ছিটকানি লাগানো। মেঘা না শাড়ি সামলাতে পারছে আর না হাত উপরে তুলে ছিটকিনি খুলতে পারছে। উচ্চতাও কম তার। অদূরে হাত পৌঁছালেও ছিটকিনি খুলতে কষ্ট হবে বড্ড। এই অবস্থায় তো আরও পারবে না। পিছু ফিরে বাস ঝাঁজ দেখিয়ে বলল তাই, বেয়াদব লোক, দরজা খুলে দিন, বেরোবো আমি। খুলতে পারলে বেরো। মেঘা পা উঁচিয়ে এক হাতে খোলার চেষ্টা করলো, পারল না। ফের ঘাড় ঘুরিয়ে একই স্বরে বলল, খুলে দিন দরজা। অসভ্যের মতন সবার সামনে তুলে এনেছেন আমায়। সবাই কি ভাবছে কোনো আইডিয়া আছে আপনার? ইরিটেটিং ম্যান। রোজ চোয়াল খিঁচে নেয়। দ্রুত এগিয়ে মেঘাকে টান মেরে ফের বিছানায় এনে ফেলে। রেগে বলে, রুম থেকে এক পা বাইরে বেরোনোর চেষ্টা করলে পা একেবারে কেটে দেবো তোর। চাইছি না এই ইভেন্টে খারাপ কিছু হোক, নয়তো এতক্ষণে তোর ওই বেয়াদবির শাস্তি মেপে মেপে বুঝিয়ে দিতাম তোকে, ইডিয়েট। বলেই পিছু ফিরল। খট করে দরজা খুলে বেরোলো বাইরে। মেঘা উঠে যাওয়ার আগেই মুখের ওপর বাইরে থেকে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। চাবি ঘুরিয়ে লক করে দিল একেবারে। ধূপ ধাপ করে
দরজায় আঘাত করলো মেঘা, চেঁচালো গলা চিরে, রাইনমুখ, দরজা খুলে দিন, বেরোবো আমি। অসভ্য, নির্লজ্জ, ইরিটেটিং, ডিসকাস্টিং, সেন্সলেস, ম্যানারলেস লোক। সাউন্ড প্রুফ রুম রোদ্রের। মেঘার একটা কথার সাউন্ডও বেরোলো না বাইরে। বেরোলে গুনে গুনে 5টা থাপ্পড় খেত এতক্ষণে। রোজও ডর লোক করে কটকুটিয়ে নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে কোনো দিকে তাকায়নি সে। গার্ডেন বেরিয়ে সোজা এগিয়েছে গেটের দিকে। সিরাতের নজর এড়ায়নি সে। রোজকে না আজকে ভিড়ের মধ্য থেকে আজকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো সিরাত। রোজের বেরিয়ে যাওয়ার খবর আজকে জানিয়ে সোজা উপরে উঠল মেঘার খোঁজে। নিস্তেজ নিজের রুমের নেই মেঘা। সিরাত ভ্রু নাচাতে আজও ইশারায় বোঝালো প্রশ্নসূচক, রুটির রুমে। চোখ গোল করে দুজনে এগোলো ওদিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থমকালো। খোলার চেষ্টা করতেই বুঝলো ডোর লক করা। ফিস ফিস করলো সিরাত, মেঘা কি রুমে হবে হয়তো। রোজও বেরিয়ে গেল কেন তাহলে? বোকাসরে আজও ঘাড় উঁচিয়ে বলল শ্বাস ফেলে, আপু, বোকার মতো কথা বলো না। আই থিঙ্ক মেঘাকে রুমে আটকে বেরিয়ে গেছে। রুডি জেলাস আপু। সিরাত ঠোঁট চওড়া করলো, জানি তো, তাই তো জেলাচি বাড়াচ্ছি ওর। বাট ওর রুমে সাউন্ড প্রুফ, মেঘা থাকলে আমরা শুনতেও পারবো না। রুমের চাবিও নেই কারোর কাছে। রুটি কখন আসবে না আসবে কে জানে। মেঘা কতক্ষণ থাকবে এই রুমে? যতক্ষণ না রোজও আসে ততক্ষণ। তুই অত ভাবছিস কেন? তুই না রোজের 23 সেকেন্ডের বড় ভাই। চল এখান থেকে। আজও চোখ শুরু করে বলল, আপু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমাদের দুজনেরই বড়। সো হোয়াট? আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি। বড় হওয়ার দরুন এটা আমার কর্তব্য। তবে ভিন্ন পথে আমি আমার কর্তব্য পালন করছি। রোজকে হাড়ে হাড়ে চিনি আমি। সোজা আঙুলে ওকে কখনো সঠিক পথে আনতে পারবি না। তাই আঙুল বাঁকিয়ে আনতে হবে। ওদের সম্পর্কটা ঠিক হওয়া পর্যন্তই আদ্র। অন্তত মেঘা আর রোজো দুজনকে দুপথে যাওয়া থেকে আটকানোর জন্য হলেও ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন। এত বছর মেঘা অনেকটা জড়িয়ে গেছে এ বাড়ির সাথে। হঠাৎ করে চলে গেলে কেউ মানতে পারবে না। আর না, আবার রোজও চলে গেলে কেউ সহ্য করতে পারবে। ওদের দুজনকেই একে অপরের সাথে জড়িয়ে তবে আটকাতে হবে। রোজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। মেঘার প্রতি ঝোঁক বাড়াতে হবে। ইউনো, ও ওভার পজিটিভ। ওর জিনিসের ওপর কারো হস্তক্ষেপ সহ্য করে না। মেঘার সাথে কারো একটু জুড়তে দে ওকে, আরও একটু জুড়তে দে ওকে। তারপর দেখবি রুদ্র কী জিনিস। আই নো আপু, আমাকে বোঝাতে হবে না। বাট এখন মেঘাকে নিয়ে ভাবো। রোজও ফিরতে লেট হবে অনেক। ও রুমের চাবি নেই কারো কাছে। ডোন্ট ওয়ারি, মেঘা থাকুক, বাড়িতে সামলে নেব আমি। রোজও আজ তাড়াতাড়ি ফিরবে। আই অ্যাম ড্যাম শিওর। চল এখন। মেঘা মনি তার হাজবেন্ডের রুমে প্রথমবার পদার্পণ করেছে আজ। ওকে ঘরটা একটু বুঝে নিতে দে, দেখে নিতে দে নিজের ফিউচার। মেঘা গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত, শুকিয়ে এসেছে গলা। তবু এক পলসা আওয়াজে দরজার চিরে বেরোয়নি বাইরে। ক্লান্ত হয়ে টেবিলের ওপরে থাকা ওয়াটার পট নিয়ে অর্ধ বোতল খালি করলো সে। এতক্ষণে এদিক ওদিক চোখ বুলালো। পুরোদমে এসি চলছে। বাইরের গরমে ঘেমেছিল শরীর। এখন ঠান্ডায় শিউরে উঠছে। বেরঙিন সব আসবাব এ ঘরে, সব একেবারে পরিপাটি। বেপরোয়া ছেলের গোছানো ঘর রোজও এলোমেলো করে রাখলেও রুবিনা কবির গুছিয়ে রাখেন সব সময়। আজ প্রথম এ ঘরে আগমন মেঘার। এর আগেও উকিয়েও পর্যন্ত দেয়নি কভু। পুরো ঘরে চোখ বোলালো সে। রাগে গজগজ করে শাড়ি খামচে বিড়বিড়িয়ে করল, আই হেট ইউ রাইনমুখ, আই হেট ইউ। আমি ছাড়বো না আপনাকে। রাত্রির 12টা কাছাকাছি। হলুদের সব ঝুট ঝামেলা শেষ হতে হতেই 10টা পেরিয়েছে। মোটামুটি অবসন্ন সকলে টুকটাক ডিনার সেরে অতিথিতা ঘরে উঠেছেন। রুবিনা কবির, শাহিনা কবির এর মধ্যেই হাজারবার মেঘার খোঁজ করেছেন। সিরাত এটা ওটা বলে থামিয়ে রেখেছে। ঘরে আছে বলতে গিয়ে ধরা খেয়েছে একবার। সাভা না বুঝে বিরুদ্ধাচরণ করে বোকার মতন বলে ফেলেছে মেঘা ঘরে নেই। তাই তখন থেকেই দেখা নেই মেঘার। তোফায়েল কবির কানে এসব যায়নি এখনো। খাওয়া দাওয়া পাট চুকিয়ে যে যার ঘরে। মেঘা খায়নি সেই দুপুর থেকে। ওর চিন্তা হলেও ওর
কাছে যাওয়ার উপায় নেই। খিদেয় পেট চুইচুই করছে মেঘার। হাজারবার ডাকার পরেও বাইরে থেকে কোনরূপ সাড়া শব্দ না পেয়ে অসহায় হয়ে পেট চেপে বিছানায় পড়ে আছে মেয়েটা। 11টা হতে হতে ঘুমানোর অভ্যাস আজও ব্যতিক্রম হয়নি। শত বিরক্তি নিয়েও চোখে লেগে এসেছিল। বিছানায় গায়ে এলিয়ে দিতেই পুরোপুরি নিভে এসেছে দু চোখ। ঘড়ির কাঁটা 12টার দোরগোড়ায় পৌঁছাতে পৌঁছাতে ঘুমের অতল তলিয়ে গেছে মেয়েটা। রৌদ্র বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজেছে। এতক্ষণে ড্রয়িং রুমে পুরো ফাঁকা। রুবিনা কবির ছেলের অপেক্ষায় ছিলেন আজ। সব ঝামেলা চুকিয়ে কিচেনে টুকটাক কাজ করছিলেন একা একা। ছেলে আসা মাত্রই বিদ্যুতের গতিতে বেরিয়ে আসলেন তিনি। চঞ্চনা হয়ে বললেন, রোজকার সেই এক কথা, রোজ খেতে দিব তোকে, খাবি না? আর বেপরোয়া ছেলের সেই একই জবাব গম্ভীর গলায়, খিদে নেই, খাবো না। সিঁড়ি উঠতে উঠতে গিয়ে একটু থেমে রৌদ্র। কিছু একটা ভেবে নিচে নেমে বলে, ডিনার সাজিয়ে দাও, রুমে গিয়ে খাবো। তুই যা, আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, আমাকে দাও। রুবিনা কবির অক্ষরে অক্ষরে পালন করলেন। তার ছেলে রাতে খাবে এই অনেক। বেশি কথা না বাড়িয়ে একটা ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। রৌদ্র ওপরে উঠল। দরজার সম্মুখে দাঁড়িয়ে হাফ টেনে চাবি ঘুরিয়ে খুলল দরজাটা। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আটকে রেখেছে, না জানি কি করছে। ঘর ঘুটঘুটে অন্ধকার। কপাল কুঁচকালো রৌদ্র। লাইট অন করলো প্রথমে। মুখোমুখি বিছানার উপর খুব আরাম করে একবিংশ রমণীকে ঘুমোতে দেখে মুহূর্তেই শীতল হলো কুঁচকোনো কপাল। চাদর মুড়িয়ে কুকড়ে শুয়ে আছে মেঘা। রৌদ্র থমকানো দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা আটকে দিল। হাতের খাবারের ট্রেটা রাখলো টেবিলের ওপর। ফের তাকালো। মেয়েটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শরীর ঢেকে আছে চাদরে, আর মুখশ্রী ঢেকে আছে কেশের আড়ালে। রোজও এগোলো ধীর পায়ে। মুখ সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসল। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল গুচ্ছ কয়েক কেশরাশি। মেয়েটা নড়ে উঠে একটু। আপনা আপনি মৃদু হেসে রৌদ্র মেঘাকে গুটিয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় পরক্ষণে বিড়বিড় করে, ইডিয়েট। উঠে দাঁড়িয়ে রিমোট হাতে এসির পাওয়ার কমিয়ে দেয়। কাবার্ড খুলে টাওয়াল নিয়ে তীরপায়ে এগোয় ওয়াশরুমের দিকে। বেরোয় ঠিক 30 মিনিটের মাথায়। ভেজা চুলে ধূসর একখানা টি শার্ট জড়ায়। গলায় টাওয়াল ঝুলিয়ে আধো আধো করে চুলগুলো মুছে নেয়। ওই মেয়ে তো না খেয়েই ঘুমিয়ে গেছে। এখন এই ঘুম গভীর থেকে জাগাবে কি করে ওকে? ঘুম গভীরে তলিয়েছে। রোজও জাগানোর চিন্তাও করলো না। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল সময় 1:20। রাত হয়েছে অনেক। ঘুরে এসে খাটে পাশে দাঁড়ালো সে। চাদর সরিয়ে ঘুমন্ত রমণীকে অতি আলগোছে কোলে নিল। ঘুমের ঘোরে শূন্যে ভাসতেই আপনা আপনি রোজের গলা জড়িয়ে ধরল মেঘা। নিমিত্তে মাথায় এলিয়ে গলার নিকট রাখল। ঘর ছাড়ার আগে কিছুক্ষণ ওকে এভাবে নিজের মাঝে অনুভব করলো রৌদ্র। মিষ্টি একটা আধপরিচিত ঘ্রাণ পেতেই নাক বুজে শ্বাস টানল। সেই একটা স্বল্প পরিচিত ঘ্রাণ। রৌদ্র খানিক মাথা নামিয়ে মেঘার সিঁথি বরাবর ঝুঁকে আসে। চুলের কাছে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টানে। এরপর এভাবে পরপর কয়েকটা। অতঃপর চোখ খুলে নেয়। মৃদু ঠোঁট ফাঁক করে উচ্চারণ করে মেয়েটাকে জড়ানোর গভীরতা বাড়িয়ে, মাই সানি। পর মুহূর্তে দ্রুত পায়ে নিজ ঘর হতে বেরিয়ে আসে মেঘাকে সেভাবে আগলে নিয়েই। আজ বিয়ে। বাজে সবে সকাল 8টা। নিজ হতে মৃদু কোলাহল কানে পৌঁছাতেই ঘুম হালকা হয় মেঘার। চোখ বুজেই কপাল কুঁচকে নড়ে চড়ে ওঠে। পাশ ফিরে ঘুমে তলিয়ে যেতে চায় আবারও। তবে বিরক্তি লাগে। ঘুমের মাঝে প্রচণ্ড খিদে অনুভব করে সে। ডিস্টার্ব পেয়ে গা মুড়িয়ে উঠে বসে মেঘা। চোখ ডোলে বিরক্তি নিয়ে উচ্চারণ করে ঘুম কাতর স্বরে, ডিসকাস্টিং। নিভু চোখ মেলতেই নজরে আসে চারপাশ। এক মুহূর্ত ছ্যাদ করে ওঠে মেঘা। ভোরকে এদিক ওদিক তাকায়। এটা তো ওদের ঘর। ও এখানে এলো কি করে? কাল তো ও সেই লোকটার ঘরে ছিল, এখন এখানে কি করে এলো? ঝোলকে ওপাশ ওপাশ চাওয়াচাওয়ি করে মেঘা। চোখ ডোলে আবার তাকায় সন্দিহান হয়ে। নিজের দিকে তাকায়। এখনো সেই
শাড়ি পরনে, কাল যেভাবে ছিল সেভাবেই। পাশে তাকাতেই ঘুমন্ত চাপাকে নজরে পড়ল এবার। মেঘা হুড়মুড়িয়ে ওঠে, ঝাঁকিয়ে ডাকলো সবটা পরিষ্কার করে বোঝার জন্য। টুকটুকি, এই ওঠ না, এই কুম্ভকর্ণ ওঠ। আমি এই ঘরে কি করে এলাম? ঘুমের ঘরে নড়ে চড়ে জবাব দেয় সাফা। উফ মেঘা, ডিস্টার্ব করিস না প্লিজ, ঘুমোতে দে একটু, ভীষণ ঘুম পাচ্ছে। আমি এই ঘরে কি করে এলাম সেটা তো বল আগে। জানি না। মেঘা ধরফরিয়ে বিছানা ছাড়ে, মিররের সামনে দাঁড়ায়, মুখে হাত বুলিয়ে নিজেকে দেখে। সব ঠিকঠাক আছে, কিন্তু মাথার চুলগুলো এলোমেলো, আর এলোমেলো নেই, শির দ্বারা বরাবর লম্বা একটা বেনি ঝুলছে। ও তো বেনি করে ঘুমায়নি। বেনিটা সামলে নিল, সামনে এনে বেনিটা সামনে নিল মেঘা। বেনি তো নয়, কোনো রকমে চুল পেঁচিয়ে বেনি বাঁকানোর বড় জোর চেষ্টা করা হয়েছে। ফলাফল যা হয়েছে সেটাকে বেনুনি বলা চলে না, বেনুনির অনুরূপ কোনো একটা কিছু হবে হয়তো। কিন্তু এটা যে চুল আটকানোর জন্য করা হয়েছে, যাতে চুলগুলো এলোমেলো হয়ে মেঘার ঘুমে ব্যাঘাত না ঘটায়। মেঘা তাজ্জব বনে চেয়ে রইল। সদ্য ঘুম ভাঙা এলোমেলো মাথাটা কিছুই ঠুকছে না। সেভাবে ইনোসেন্ট ফেসে দ্রুত ঘর ছাড়ল মেঘা। দরজা মারাতেই মুখোমুখি আদ্র। মেঘাকে এ ঘরে হতে বেরোতে দেখে সেও প্রথমত অবাক হলো, তবে বুঝতে না দিয়ে চোখ শুরু করে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, গুড মর্নিং মেঘ। মেঘা জিভে অধর ফিজিয়ে নেয়। গুড মর্নিং ভাইয়া। কি হয়েছে? এখনো এভাবে আছিস? সেই কাল থেকে এখনো চেঞ্জ করিসনি কেন? মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা, তালগোল পাকিয়ে যাচ্ছে। অবুজের মতো বুলি ফুটলো কোনো রকমের থেমে থেমে। না মানে, আমি এই রুমে কি করে? আমি তো কাল ওই রাইনোমুখর রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এই রুমে কখন এলাম? হ্যাঁ? মেঘা থতমত খায়। সবটা উড়িয়ে প্রসঙ্গ ঘাটতে বলে চটপট, না কিছু না ভাইয়া, আমি চেঞ্জ করে আসছি, খিদে পেয়েছে ভীষণ। মেঘা উল্টো ফিরে রুমে ঢুকতেই ফিক করে হেসে উঠল আদ্র। দুদিকে মাথা নাড়িয়ে নিচে নামলো অতঃপর। চলবে, আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।